আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, তোমরা যারা এবছর জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের জন্য আমি নিয়মিত লেকচার জুনিয়র বৃত্তি গাইড থেকে যে মডেল টেস্টগুলো আছে সেগুলো সমাধান করে দেখাচ্ছি। আজকের এই পর্বে স্পেশাল মডেল টেস্ট 4 এর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। প্রথম যে প্রশ্নটা আছে দেখতে পাচ্ছ, একটা প্যাটার্ন দেয়া আছে। প্যাটার্নের সংখ্যাগুলো 0, 3, 8, 15 এইরকম প্যাটার্নটা বলা হয়েছে যে প্যাটার্নটির 50তম পদ কত। প্যাটার্নটা এই যে 0, 3, 8, 15 এরকম প্যাটার্নের পদগুলো। তো এখানে যখন একটা প্যাটার্নের মানে পরবর্তী অনেক দূরের কোনো একটা পদ নির্ণয় করতে বলে, তখন হচ্ছে যে সেটার বীজগণিতিক রাশি নির্ণয়ের মাধ্যমে সেটা নির্ণয় করতে হয়। বীজগণিতিক রাশি নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে যে বিষয়টা মাথায় আনতে হয় যে প্যাটার্নের পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য একরকম কিনা। এইখানে অবশ্য একরকম না। 3 থেকে 0 বিয়োগ করলে 3 হয়, 8 থেকে 3 বিয়োগ করলে 5, 15 থেকে 8 বিয়োগ করলে 7 হয়, 3, 5, 7 এভাবে করে পার্থক্য প্রতিবার 2 করে বৃদ্ধি পাচ্ছে। তো এটা পার্থক্য মানে পাশাপাশি দুইটা পদের পার্থক্য কিন্তু একরকম না। তাহলে এখানে পার্থক্য বিবেচনায় এনে হচ্ছে এই প্যাটার্নটার বীজগণিতিক রাশি নির্ণয় করা যাবে না। অন্য আর কি উপায় আছে? দেখো এখানে 0 এটা হচ্ছে 1-এর বর্গ অপেক্ষা 1 কম। আবার তার পরের পদটা 3, সেটা হচ্ছে 2-এর বর্গ অর্থাৎ 4 অপেক্ষা 1 কম। তারপরে আছে হলো 8, যেটা 3-এর বর্গ থেকে 1 কম। তার মানে যত নাম্বার পদটা সেই মানে নাম্বারটাকে যদি স্কয়ার করা হয়, বর্গ করা হয়, তার থেকে 1 বিয়োগ করলেই তততম পদটা পাওয়া যায়। তো এই বিষয়টা মাথায় রেখে আমরা এখানে বীজগণিতিক রাশি নির্ণয় করব। এখানে প্রথম পদ হচ্ছে, এখানে প্রথম পদ সেটা হলো 0। 0কে আমরা এভাবে লিখতে পারি 1-এর বর্গ সেখান থেকে 1 বিয়োগ। তারপরে দ্বিতীয় পদ হচ্ছে 3, 3কে লিখতে পারি 2-এর বর্গ থেকে 1 বিয়োগ। 2 দুগুণা 4, 1 বিয়োগ করলে হচ্ছে 3। এভাবে করে তৃতীয় পদ হচ্ছে 8, সেটা 3-এর বর্গ থেকে 1 বিয়োগ করলে পাওয়া যায়। তো এখানে যততম পদ, এখানে এই যে সংখ্যাটা যদি তত লিখে দিই, তাহলে বাকি সব একরকম রেখে সেই পদটা মিলে যায়। তো এরকম করে 3টা পদ দেখিয়েছি, আর দেখানোর প্রয়োজন নাই। ইচ্ছা করলে এখানে চতুর্থ পদ 15 আছে, সেটাও দেখিয়ে দিতে পারো, তবে নিষ্প্রয়োজন সেটা। তবে কমপক্ষে 3টা পদ এভাবে করে ভেঙে দেখাতে হবে যে এটা একই প্যাটার্নে যে ভাঙা হয়েছে সেই বিষয়টা দেখাতে হবে। তো তাহলে এখন এই প্যাটার্ন মানে ভাঙার যে প্যাটার্নটা সেটা মেইনটেইন করে আমরা হচ্ছে বীজগণিতীয় রাশি লিখতে পারি এইভাবে। সুতরাং কতম পদ, যততম পদ ততর উপরে বর্গ, তাহলে কতম পদের বেলাতে হচ্ছে ক স্কয়ার, তারপরে বিয়োগ 1। আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে 50তম পদটি। তো এখন আমরা যদি ক এর জায়গাতে 50 বসিয়ে দিই, তাহলেই 50তম পদের মান পেয়ে যাব। তো সুতরাং প্যাটার্নটির 50তম পদ, প্যাটার্নটির 50তম পদ সেটা হবে হচ্ছে ক স্কয়ার, অর্থাৎ এই ক্ষেত্রে যেহেতু 50তম পদ 50-এর স্কয়ার, সেখান থেকে 1 বিয়োগ। 50 স্কয়ার করলে দুইটা 50-এর গুণফল 5 5 25, আর হচ্ছে দুইটা 0 বিয়োগ 1। 2500 থেকে 1 বিয়োগ করলে 2499। এই হচ্ছে প্যাটার্নটার 50তম পদ। এরপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 2 নম্বর। বলা হয়েছে একটি পণ্য 5% ক্ষতিতে 2375 টাকায় বিক্রি করা হলে ক্রয় মূল্য কত ছিল। একটা পণ্য হচ্ছে 5% ক্ষতিতে বিক্রি করা হয়েছে, বিক্রয় মূল্য দেয়া আছে, নির্ণয় করতে হবে হচ্ছে ক্রয় মূল্য। তো এরকম ক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য একটা ধরে নিয়ে তারপরে হচ্ছে হিসাব শুরু করতে হয়। ক্রয় মূল্য যেহেতু এখানে শতকরা ক্ষতির পরিমাণ দেয়া আছে, ক্রয় মূল্য আমরা 100 টাকা ধরে নিচ্ছি, তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 100 টাকার থেকে 5 টাকা কম, অর্থাৎ 100 বিয়োগ 5, 95 টাকা।
ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 95 টাকা। আমরা ক্রয় মূল্য নির্ণয় করব, তাহলে এই বাক্যটাকে উল্টোভাবে সাজিয়ে লিখতে হবে। যেটা নির্ণয় করতে হয় সেটাকে সবসময় ডান পাশে রেখে তারপরে হচ্ছে ঐকিক নিয়মের যে প্রসেসটা সেটা শুরু করতে হবে। তো বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, এভাবে লিখতে পারি আমরা। আমি একটু সংক্ষেপে লিখছি এখানে, এই যে এইভাবে, বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য, তোমরা এভাবে সংক্ষেপে লিখবে না, আমি হচ্ছে যে একটু সময় বাঁচানোর জন্য এবং কম যেন লিখতে হয় সেই জন্য সংক্ষেপে লিখছি। ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, সেই ক্ষেত্রে ক্রয় মূল্য হবে 100 কে 95 দিয়ে ভাগ, আর বিক্রয় মূল্য প্রশ্নে দেয়া আছে হলো 2375 টাকা। এইখানে হচ্ছে বিক্রয় মূল্য 2375 হলে সেই ক্ষেত্রে ক্রয় মূল্য হবে 100 এর সাথে 2375 গুণ, আর নিচে হলো 95 টাকা। তো এটা 95 দিয়ে 2375 সম্ভবত একবারে ভাগ যাবে নিঃশেষে। 2375 কে 95 দিয়ে ভাগ, হ্যাঁ 25 বার যায়। 95 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 25, আর তার সাথে 100 গুণ, 25 অক্ষে 25 আর দুইটা শূন্য। তো এই হচ্ছে ক্রয় মূল্য। প্রশ্নে বলা হয়েছে যে ক্রয় মূল্য কত ছিল। ক্রয় মূল্য ছিল 2500 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বর প্রশ্নটা প্রশ্নে আছে যে একটা ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 312 বর্গমিটার, এর ভূমি 24 মিটার হলে উচ্চতা নির্ণয় করো। ত্রিভুজাকৃতি একটা জমি, সেটার ক্ষেত্রফল দেয়া আছে, ভূমির দৈর্ঘ্য দেয়া আছে 24 মিটার, বের করতে হবে হলো উচ্চতা। তো ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি আমরা। আচ্ছা, যে মানগুলো দেয়া আছে সেগুলো প্রথমে লিখে নেওয়া হয়েছে, দেওয়া আছে, লিখতে পারো উপরে, না লিখলেও সেটাতে আসলে কিছু যায় আসে না। তো আমরা সূত্রটা লিখি যে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ গুণ ভূমি। আচ্ছা, আমি এখানে 4 নম্বর প্রশ্নটা উঠিয়ে রেখেছি, ভূমি গুণ উচ্চতা, এটা নিচে লিখে দিলাম। ক্ষেত্রফল তো দেয়া আছে 312 সমান সমান হাফ, ভূমিও দেয়া আছে 24, উচ্চতা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে 2 এর সাথে 24 কেটে একটু ছোট করে নেই, 12 হবে। এই 12 উচ্চতার সাথে গুণ অবস্থায় আছে, তাহলে উচ্চতার মান বের করতে গেলে 12টাকে অন্য পাশে নিয়ে গেলে সেটা 312 এর সাথে ভাগ হয়ে যাবে। অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি, উচ্চতা সমান সমান হচ্ছে 312 কে 12 দিয়ে ভাগ। সুতরাং উচ্চতা 312 কে 12 দিয়ে ভাগ করে পাই 312 কে 12 দিয়ে ভাগ 26 মিটার একক ছিল। তাহলে ওই ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল হচ্ছে, দুঃখিত, উচ্চতা হচ্ছে 26 মিটার। এরপরে 4 নম্বর প্রশ্নটা খুবই সহজ। a প্লাস বি আর a মাইনাস বি এর মান দেয়া আছে উদ্দীপকে, মানে প্রশ্নের মধ্যে, বের করতে হবে a b এর মান। তো সরাসরি a b এর সূত্র ব্যবহার করে সেটা করা যায়। a b এর সূত্র আমরা জানি যে a b is equal to, a b এর মান নির্ণয় করতে বলেছে, এখানে আমরা জানি, লিখতে পারো সূত্রটা লেখার বেলাতে। এই দুটা মান দেয়া আছে, সেখানে দেওয়া আছে লিখে বা গিভেন দ্যাট লিখে হচ্ছে মানগুলো লিখে নিতে পারো। সূত্র আমরা জানি, a b এর সূত্র হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কয়ার। সূত্র ঠিক না, এটা অনুসিদ্ধান্ত। মূল সূত্র ব্যবহার করে, মূল সূত্রকে মডিফাই করে একটা সূত্রের সাথে আরেকটা সূত্র যোগ বিয়োগ বা অন্য কোনো প্রসেসের মাধ্যমে যে সূত্রগুলো পাওয়া যায় সেগুলোকে বলা হচ্ছে অনুসিদ্ধান্ত। a প্লাস বি বাই 2 হোল স্কয়ার আর a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার,
এই হচ্ছে সূত্র। তো এখানে শুধু মান বসিয়ে হিসাব করার পালা। 7 a প্লাস b এর মান নিচে হচ্ছে 2, স্কয়ার আছে, a মাইনাস b হলো 3 ডিভাইডেড বাই 2, এখানেও স্কয়ার। 7 স্কয়ার করলে 49 হয়, আর 2 এর স্কয়ার করে হচ্ছে 4, তারপর মাইনাস এখানে 3 এর স্কয়ার করে 9, 2 এর স্কয়ার করে 4। তো দুইটার নিচেই 4 আছে, আমি একটু বাম পাশে হিসাবটা করি। 4 4 লসাগু হচ্ছে 4, হর আর লসাগু যখন একই হয় তখন লব যা যা আছে সেগুলোই বসে যাবে। 49 মাইনাস 9, 49 থেকে 9 মাইনাস করলে 40, আর নিচে তো 4 আছে ভাগ অবস্থায়, 40 কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 10। তো এই হচ্ছে 4 নম্বর প্রশ্নটার সমাধান। পরবর্তী দুইটা প্রশ্ন একসাথে বোর্ডে দেখতে পাচ্ছ, 5 নম্বর আর 6 নম্বর। 5 নম্বর প্রশ্নে একটা বীজগণিতিক ভগ্নাংশ দেয়া আছে, সেটার লঘিষ্ঠ আকার লিখতে বলা হয়েছে, আর 6 নম্বরে দুইটা সমীকরণ আছে, অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে বলা হয়েছে। প্রশ্ন দুইটা, 5 নম্বরটা প্রথমে। ওপরে নিচে এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে লব আর হরকে প্রথমে হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তারপর একই রকম যে উৎপাদকগুলো থাকবে উপরের নিচে সেগুলোকে কেটে আমরা সেটার লঘিষ্ঠ আকার পেয়ে যাব। তো ওপরে নিচে যে দুইটা রাশি আছে, দুইটা রাশি মিডল টার্ম ফ্যাক্টরের মাধ্যমে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। মিডল টার্ম ফ্যাক্টরের নিয়ম তো তোমরা জানোই, সেটা নিয়ে আমি আর বিস্তারিত কথা বলছি না, আমি সরাসরি ভেঙে দিচ্ছি। x স্কয়ার মাইনাস 5x মাইনাস x প্লাস 5, আর নিচেও মিডল টার্মের সাহায্যে ভাঙা যায়, x স্কয়ার প্লাস 9x মাইনাস হচ্ছে 5x মাইনাস দুঃখিত 45। এবারে কমন নেওয়ার পালা। ওপরে প্রথমে দুইটা পদ থেকে x কমন নিয়ে থাকবে হচ্ছে x মাইনাস 5, তারপরে মাইনাস 1 কমন নেওয়া যাবে, এক্ষেত্রেও x মাইনাস 5 থাকবে, আর নিচে x কমন নিয়ে x প্লাস 9 পাবো, মাইনাস 5 কমন নেওয়া যায়, সেক্ষেত্রেও x মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, x প্লাস 9। তারপরে ওপরে হচ্ছে x মাইনাস 5 দুইটা অংশ থেকে কমন, x মাইনাস 1 থাকবে, আর নিচে x প্লাস 9 কমন নিয়ে x মাইনাস 5 থাকবে। তাহলে এই x মাইনাস 5 এই রাশিটা ওপর নিচ থেকে কেটে দিতে পারি। ওপরে তাহলে x মাইনাস 1 আর নিচে হচ্ছে x প্লাস 9 থাকবে। এই হচ্ছে 5 নম্বর যে ভগ্নাংশটা দেয়া ছিল সেই ভগ্নাংশের লঘিষ্ঠ আকার। আর 6 নম্বরে এই দুইটা সমীকরণ দেয়া আছে, সমীকরণ দুইটা বলা হয়েছে যে অপনয়ন পদ্ধতিতে সমাধান করার কথা। অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে গেলে আমরা জানি যে প্রথমে হচ্ছে মানে ভগ্নাংশগুলোর x বা y কোন একটা পদ সমান আছে কিনা সেটা দেখতে হবে। সমান থাকলে কেবল যোগ অথবা বিয়োগ করে, মানে যোগ বা বিয়োগ যেটা করে হচ্ছে একটা পদ কাটা যায় সেই কাজটা করতে হবে। তো এখানে কোনো পদই আসলে সমান নাই, 2x আর x, y 2y কোনোটাই সমান নেই। সমান না থাকলে সমান করার ব্যবস্থা করে নিতে হয়, কোন একটা সংখ্যা দিয়ে গুণ করে একটা ভগ্নাংশকে অথবা প্রয়োজনে দুইটা ভগ্নাংশকে গুণ করে হচ্ছে সমান করে নিতে হবে কোনো একটা পদকে, যাতে করে যোগ বা বিয়োগ করে সেটা কাটা যায়। তো এখানে আমরা যদি প্রথমে 1 নম্বর সমীকরণ এটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে যে y-টা 2y হয়ে যাবে, নিচে তো 2y আছে, তো y এর পদটা সমান হয়ে যাবে, সেই ক্ষেত্রে এটা প্লাস আছে এটা মাইনাস আছে, যোগ করলেই এই y এর পদটা কাটা যাবে। আবার যদি আমরা 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করি সেই ক্ষেত্রেও কিন্তু এই x এর পদটা সমান হয়ে যাবে। তো যে কোনো একটা কাজ করলেই হবে। আমরা 1 নম্বরকে হচ্ছে 2 দিয়ে গুণ করছি, এখানে আমি সংক্ষেপে লিখি 1 ইন্টু 2, 1 নম্বরকে 2 দিয়ে গুণ, তারপরে 2 নম্বর সমীকরণটা তার সাথে যোগ করব, যোগ 2। 2 নম্বরকে কোনো কিছু দিয়ে গুণ করার প্রয়োজন নাই, তো এরকম ক্ষেত্রে আমরা একটা 1 লিখে দেই, 1 দিয়ে গুণ করলে তো মানের কোনো পরিবর্তন হয় না। 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করলে সমীকরণের প্রত্যেকটা পদকেই গুণ করতে হবে, তো গুণ করলে 4x প্লাস 2y 10 দুগুণা 20, আর 2 নম্বর সমীকরণটা যেমন আছে তেমনই, 2y ইকুয়াল টু 5। যোগ করব, যোগ করলে 2y মাইনাস 2y কাটা যাবে, এখানে 4x আর x মিলে হচ্ছে 5x ইকুয়াল টু 20 আর 5 25, তাহলে x ইকুয়াল টু 5 ওই পাশে গিয়ে ভাগ হয়ে 5 5 এ 25, x এর মান পেয়ে গেছি।
এখন হচ্ছে এক্স এর মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে আমরা ওয়াই এর মান নির্ণয় করব। ওয়াই এর যে পদটা 2 নম্বর সমীকরণে আছে তার সামনে মাইনাস আছে, তো এখানে যদি আমরা এক্স এর মানটা বসাই মাইনাসের একটু ঝামেলা হবে। তো 1 নম্বর সমীকরণে আমরা এক্স এর মান বসাই। 1 নং এ এক্স এর মান বসিয়ে 1 নং এ প্রথমে 2x আছে, 2x x এর মান যেহেতু 5 তাহলে 2 × 5 প্লাস y ইজ ইকুয়াল টু 10। 5 দুগুণা 10, y ইজ ইকুয়াল টু 10। 10 ওই পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে, ডান পাশে একটা 10 আছেই, এই 10 এই পাশে এসে বিয়োগ। 10 থেকে 10 বাদ দিলে তো 0, তাহলে x এর মান পেয়েছি 5 আর y এর মান হচ্ছে 0। শেষে তোমরা নির্ণয় সমাধান লিখে দিবে। আমি শুধু সংক্ষেপে এইভাবে করে আনসারটা লিখে দিচ্ছি। x আর y ক্রমজোর আকারে লিখে দিতে পারো, 5 আর 0। ক্রমজোর আকারে আনসারটা লেখার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে যেহেতু আমরা x টা আগে লিখি, x এর মানটাও আগে লিখতে হবে, তারপরে y এর মানটা। তো এই ছিল 6 নম্বর প্রশ্নটার সমাধান। 7 নম্বর প্রশ্নে একটা সেট দেয়া আছে, তালিকা পদ্ধতিতে দেয়া আছে কিউ সেট। কিউ সেটের উপাদানগুলো হচ্ছে -3, -2, -1, 0, 1। বলা হয়েছে সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। সেট গঠন পদ্ধতিতে আমরা জানি যে সেটের উপাদানগুলো সরাসরি না লিখে শর্ত দিয়ে সেটা হচ্ছে প্রকাশ করা হয়। তো এখানে কিউ সেটের যে উপাদানগুলো আছে -3, -2, -1, 0 আছে, 1 আছে, তো এইগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। কারণ পূর্ণ সংখ্যা ধনাত্মক হয়, ঋণাত্মক হয়, শূন্যও হয়, কিন্তু ভগ্নাংশ হয় না। তো এখানে কোনো ভগ্নাংশ নাই, ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য, মানে পূর্ণ সংখ্যা যেগুলো হয় কেবল সেগুলোই, সেই ধরনের সংখ্যাই আছে। তো এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা বলা যাবে না। স্বাভাবিক সংখ্যা কেবল হচ্ছে 0 থেকে বড় যেগুলো পূর্ণ সংখ্যা আছে সেগুলো, অর্থাৎ যেটাকে আমরা n দিয়ে প্রকাশ করি। আবার যেটা r দিয়ে প্রকাশ করি, রিয়েল নাম্বার, সেটা হচ্ছে সব ধরনের সংখ্যা। কিন্তু এখানে সব ধরনের সংখ্যাও নাই, কোনো ভগ্নাংশ নাই এখানে। তো তাহলে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, যেটাকে z দিয়ে প্রকাশ করা হয়। তো এটা আসলে খুব ছোট একটা প্রশ্ন। প্রথমে একটু কথা দিয়ে, বাংলা কথা দিয়ে তোমরা একটু লিখে নিবে যে প্রদত্ত সেটটি এমন পূর্ণ সংখ্যা যা -3 থেকে 1 পর্যন্ত বিস্তৃত। এমন ভাবে একটা কথা লিখে নিয়ে তারপরে সেটটা সেট গঠন পদ্ধতিতে লিখবে। আমি কথাটা না লিখে শুধু সেট গঠন পদ্ধতিতে সেটটাকে লিখে দিচ্ছি। কিউ সেট এইভাবে করে যে x বিলংস টু z। x হচ্ছে পূর্ণ সংখ্যার উপাদান বা সদস্য, such as, যেন x হচ্ছে -3 এর থেকে বড় বা সমান। যেহেতু -3ও আছে এই জন্য -3 এর থেকে বড় বা সমান। আর সবচেয়ে বড় সংখ্যাটা আছে হলো এখানে 1, তাহলে এইভাবে করে লিখতে পারি 1 এর থেকে ছোট বা সমান। তো এই হচ্ছে কিউ সেটটা। 8 নম্বর যে প্রশ্নটা আছে, 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে বর্গ আর রম্বসের মধ্যে পার্থক্য লেখো। বর্গ সংজ্ঞা আর রম্বসের সংজ্ঞা তো জানো তোমরা, যে বর্গ হচ্ছে যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান এবং কোণগুলো হচ্ছে সমকোণ, সেটা হলো বর্গ। আবার রম্বসও সবগুলো বাহু সমান কিন্তু কোণ সমকোণ নয়। তো এটার পার্থক্য লিখতে বলেছে, তোমরা লিখে নেবে, আমি কেবল মুখে মুখে একটু বুঝিয়ে দিচ্ছি। যে বর্গের বেলাতে হচ্ছে প্রত্যেকটা কোণ এক সমকোণ, কিন্তু রম্বসের কোণগুলো সমকোণ নয়, এটা একটা পার্থক্য। আর দ্বিতীয় পার্থক্য হচ্ছে যদি আমরা এখানে কর্ণ আঁকি, একে দেখানোটা জরুরি না এই প্রশ্নের জন্য, আমি কেবল বোঝানোর জন্য এঁকেছি। যদি কর্ণ আঁকা হয় দেখেই বোঝা যাচ্ছে যে বর্গের কর্ণ দুইটা সমান আর রম্বসের কর্ণ দুইটা সমান হওয়া সম্ভব না। তো তাহলে দ্বিতীয় যে পার্থক্যটা সেটা লিখবে যে বর্গের কর্ণদ্বয় সমান আর রম্বসের কর্ণদ্বয় সমান নয়। তো এই ছিল 8 নম্বর প্রশ্নটার উত্তর। 9 নম্বর প্রশ্নটা জ্যামিতি অংশ থেকে বলা হয়েছে কোন বৃত্তের একটি জ্যা এর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং এর ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে কেন্দ্র হতে জ্যা এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত সেন্টিমিটার। একটা বৃত্তের জ্যা এর দৈর্ঘ্য দেয়া আছে, বৃত্তটার ব্যাসার্ধ দেয়া আছে, বলা হয়েছে যে কেন্দ্র থেকে ওই জ্যা এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত সেন্টিমিটার। তো একটা বৃত্ত এঁকে নিলে এটা হিসাব করতে সুবিধা হয়। একটা বৃত্ত আমরা এঁকেছি এবিসি, একটা বৃত্ত যার এবি হচ্ছে একটা জ্যা,
এই এবি জ্যায়ের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার সেটা দেয়া আছে। ব্যাসার্ধ এই ক্ষেত্রে ও এ, এটা যোগ করেছি, যোগ করলে এটা ও এ, এটা ব্যাসার্ধ, তো সেটার মান দেয়া আছে হলো 4 সেন্টিমিটার। কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব ও এম, একটু লিখি আমরা যে ও এম লম্ব এবি। এই ও এম এর দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে। আমরা একটা উপপাদ্য শিখেছি যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন জ্যা এর উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তো তাহলে ও এম লম্ব এ বি কে সমদ্বিখণ্ডিত করবে। তো তার মানে এ এম এতটুকু হবে এ বি এর অর্ধেক। আমরা লিখতে পারি যে এ এম এটা হচ্ছে হাফ এ বি, অর্থাৎ হাফ ইন্টু 6, তার মানে 3 সেন্টিমিটার। আমরা বের করব হচ্ছে ও এম এর দৈর্ঘ্য। এ এম জানি, ও এ জানি, ও এম বের করতে হবে। তো এ ও এম, যেহেতু ও এমটা হচ্ছে লম্ব, তো এটা সমকোণ। এ ও এম এটা সমকোণী ত্রিভুজ, পিথাগোরাসের সূত্র এখানে অ্যাপ্লিকেবল। আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ ও এম হতে, পিথাগোরাসের নামটা উল্লেখ করে দিতে পারো, অতিভুজ ব্যতীত যে দুইটা বাহু আছে, একটা হচ্ছে ও এম আর একটা এ এম, এই দুই বাহুর বর্গের যোগফল অতিভুজের বর্গের সমান। মান বসিয়ে দিই, ও এম এর মান তো বের করতে হবে। এ এম হচ্ছে 3 আর ও এ হলো 4। তো 3 স্কয়ার করলে 9, 4 স্কয়ার করলে 16, 9টা ওই পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে। আমি একটু এখানে শর্ট করে দেই, 9 ওই পাশে গিয়ে 16 থেকে বিয়োগ হবে, 16 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে 7, 16 থেকে 9 বিয়োগ করলে 7 হবে। তো তাহলে ও এম ইজ ইকুয়াল টু, স্কয়ারটা ওই পাশে যদি নিয়ে যাই, সুতরাং ও এম ইকুয়াল টু √7 সেন্টিমিটার। তো ও এম অর্থাৎ কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব যেটা, সেটার দৈর্ঘ্য হচ্ছে √7 সেন্টিমিটার। ইচ্ছা করে এটা দশমিকে মান লিখতে পারো, তবে এইভাবে রেখে দেয় ভালো, কারণ দশমিকে এটার মান লিখতে গেলে দশমিকের পর অসংখ্য ঘর আসতেই থাকবে, তো সব মান তো আমরা লিখতে পারবো না, সেক্ষেত্রে আসন্ন মান লিখতে হবে, তার থেকে এটাই পারফেক্ট মান। তো এটা ছিল হচ্ছে 9 নম্বর প্রশ্নটা। 10 নম্বর প্রশ্নটা পরিসংখ্যানের অংশ থেকে দেয়া হয়েছে। বলা হয়েছে যে এটা সর্বনিম্ন মান কোন উপাত্তে হচ্ছে, সর্বনিম্ন মান দেয়া আছে, সর্বোচ্চ মান দেয়া আছে, শ্রেণী সংখ্যা দেয়া আছে, না দুঃখিত, শ্রেণী ব্যাপ্তি দেয়া আছে, শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। তো শ্রেণী সংখ্যা নির্ণয় করতে গেলে আমরা জানি যে পরিসরকে শ্রেণী ব্যাপ্তি দিয়ে ভাগ করতে হয়। তো তাহলে প্রথম কাজ আমাদের শ্রেণী পরিসর নির্ণয় করা। পরিসর নির্ণয় করতে গেলে যে সর্বোচ্চ আর সর্বনিম্ন মান বিয়োগ করে তার সাথে 1 অতিরিক্ত যোগ করতে হয়। মানগুলো লিখে নিয়ে তারপর আমরা পরিসর নির্ণয় করব। সুতরাং পরিসর সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে 88 আর সর্বনিম্ন 63, এর সাথে একটা 1 যোগ, এটা বিয়োগ করলে হবে 5, 2, 25 আর 1 যোগ করলে 26। তো শ্রেণী ব্যাপ্তি 5, তো সুতরাং শ্রেণী সংখ্যা পরিসরকে শ্রেণী ব্যাপ্তি দিয়ে ভাগ, 5 দিয়ে 26কে ভাগ করলে 5 5 25, 1 থাকবে ভাগশেষ, দশমিক নিলে 1-এর পরে 0, 10, 10-এর মধ্যে হচ্ছে 5 2 বার যায়, অর্থাৎ 5.2। কিন্তু শ্রেণী সংখ্যা তো ভগ্নাংশ হবে না, শ্রেণী সংখ্যা পূর্ণ সংখ্যায় নিতে হবে সবসময়। তো 5.2 এর পরবর্তী যে পূর্ণ সংখ্যা সেটা হচ্ছে 6। আর যেহেতু এটা সমান না, আমরা এরকম একটা মানে প্রায় সমান চিহ্ন দিয়ে তারপরে লিখে দিলাম যে 6, অর্থাৎ এই উপাত্তের শ্রেণী সংখ্যা হবে হচ্ছে 6টি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও থেকে তোমরা উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।